নমস্কার, হ্যালো এভরিওয়ান, আমি তিথি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তিথিস ট্রাভেল জার্নাল। তিথিস ট্রাভেল জার্নালের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। হ্যাপি নিউ ইয়ার টু অল। আজ 1 জানুয়ারি 2026। 2026 সাল সকলের ভালো কাটুক, সকলের আনন্দের মধ্যে কাটুক। অল গুড উইশেস টু এভরিওয়ান। বছরের প্রথম দিনে সকালবেলা আমরা চলে এসেছি ইন্দোরের খাজরানা গণেশ মন্দিরে পুজো দিতে এবং গণেশজির দর্শন করতে। ইন্দোরের খাজরানা গণেশ মন্দির, এই মন্দিরটি ইতিহাসের মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলের সাথে জড়িত। সেই সময় মুঘল সেনাদের হাত থেকে হিন্দু মন্দির ও দেবদেবী বিগ্রহ রক্ষা করার জন্য স্থানীয় হিন্দুরা গণেশ মূর্তিটিকে একটি গোপন কুয়োর মধ্যে লুকিয়ে রেখেছিলেন। 1735 সালে খাজরানার একজন স্থানীয় পুরোহিত পণ্ডিত মঙ্গল ভাট স্বপ্নে স্বয়ং ভগবান গণেশের দর্শন পান। গণেশজি তাঁকে স্বপ্নের মধ্যে জানান দেন যে তিনি মাটির নিচে একটি নির্দিষ্ট কুয়োর মধ্যে অবস্থান করছেন। পণ্ডিত মঙ্গল ভাট এই অলৌকিক স্বপ্নের কথা মহারানী অহল্যাবাই হলকারকে জানান। মহারানী তৎক্ষণাৎ ওই স্থানে খনন কার্য শুরু করেন এবং কুয়ো থেকে অক্ষত অবস্থায় বিশাল গণেশ মূর্তিটি উদ্ধার করেন। 1735 সালে তিনি এই পবিত্র স্থানে একটি ছোট মন্দির নির্মিত করেন আর এই মূর্তিটিকে পুনরায় প্রতিষ্ঠিত করেন। মন্দিরের ভেতরে আজও ওই কুয়োটি দেখতে পাওয়া যায় যেখান থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছিল। এই মন্দিরের দৈনন্দিন পূজা এবং সেবা আজও পণ্ডিত মঙ্গল ভাটের বংশধরেরাই করেন। ভক্তরা এখানে এসে নিজেদের মনের ইচ্ছা পূরণ করার জন্য মন্দিরের মূল মূর্তির পেছনের দেওয়ালে সিঁদুর দিয়ে একটি উল্টো স্বস্তিক চিহ্ন আঁকেন অথবা মন্দিরের দেওয়ালে একটি পবিত্র সুতো বাঁধেন। মানত বা ইচ্ছা পূরণ হয়ে যাওয়ার পর ভক্তরা পুনরায় মন্দিরে ফিরে এসে সুতোটি খুলে দেন এবং দেওয়ালে একটি সাদা স্বস্তিক চিহ্ন এঁকে বাপ্পাকে লাড্ডু মোদক ভোগ দেন। মূল গণেশ মন্দির ছাড়াও এই বিশাল চত্বরে আরও 33টি ছোট ছোট দেবদেবীর মন্দির রয়েছে। এর মধ্যে ভগবান শিব, মা দুর্গা, শনিদেব, সাই বাবা এবং কালভৈরব মন্দির প্রধান। প্রতি সোম থেকে রবি ভোর 5টা থেকে রাত্রির 12টা পর্যন্ত মন্দির সাধারণ মানুষদের জন্য খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা এবং রাত্রির 8টায় মহা আরতি হয়। মন্দির ট্রাস্টের পক্ষ থেকে প্রতিদিন হাজার হাজার ভক্তদের জন্য বিনামূল্যে দুপুর এবং রাতের প্রসাদ বিতরণ করা হয়। মন্দির চত্বরের ভেতরেই প্রচুর দোকান রয়েছে যেখান থেকে আপনারা পুজোর ডালা এবং পুজোর লাড্ডু কিনতে পারেন। অতীতে এই মন্দিরটি একটি ছোট কুঁড়ে ঘরের মতন থাকলেও বর্তমানে এটি একটি বিশাল এবং বিলাসবহুল মন্দির কমপ্লেক্স। মন্দিরের মূল গর্ভগৃহের দরজা, চারিপাশ, দেওয়াল এবং ছাদ সম্পূর্ণ খাঁটি রূপো দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। এই রূপোর পাতের ওপর গণেশজির উৎসবের ছবি খোদাই করা আছে। উৎসবের দিনগুলিতে বিশেষ করে গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থীর সময় বাপ্পাকে প্রায় 2.5 থেকে 5 কোটি টাকার সোনা, হিরে, বহুমূল্যবান রত্নখচিত মুকুট ও গহনা দিয়ে সাজানো হয়। 2019 সালের 31শে ডিসেম্বর থেকে 2020 সালের 1 জানুয়ারি মাত্র 2 দিনেই এই মন্দিরে রেকর্ড সংখ্যক 8,15,917 জন ভক্ত দর্শন করেছিলেন, যার কারণে এই মন্দিরটি ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করেছে। খাজরানার এই গণেশ মূর্তিটি ভারতের অন্যতম বৃহত্তম গণপতি মূর্তি, যার উচ্চতা প্রায় 25 ফুট। গণেশজির চোখ দুটো বহুমূল্য হিরে দিয়ে তৈরি, যা ইন্দোরের একজন স্থানীয় ব্যবসায়ী মন্দিরে দান করেছিলেন। পুরো মূর্তিটি সর্বদা খাঁটি সিঁদুরে রাঙানো থাকে। খাজরানার গণেশ মূর্তি তৈরিতে কোনো রকম পাথর বা ধাতুর ব্যবহার করা হয়নি। এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। সত্যি অপূর্ব লেগেছে আমার খাজরানার এই গণেশ মন্দির। আগামী দিনে আপনারাও যদি ইন্দোরে আসেন তাহলে অবশ্যই এই খাজরানার গণেশ মন্দিরে আসবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। খাজরানা গণেশ মন্দির থেকে আমরা চলে এসেছি ইন্দোরের বিখ্যাত লালবাগ প্যালেসে। ইন্দোর শহরে অবস্থিত এই লালবাগ প্যালেস হল হলকার রাজবংশের বৈভব এবং স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। 19 শতকের শেষ ভাগে নির্মিত এই রাজকীয় প্রাসাদটি তার ইউরোপীয় ধাঁচে, অভ্যন্তরীণ সজ্জা এবং জমকালো ইতিহাসের জন্য গোটা বিশ্ব জুড়ে পরিচিত। লালবাগ প্রাসাদের নির্মাণের কাজ কোনো একক রাজ্যের আমলে শেষ হয়নি। এটি মূলত 3টি ধাপে অর্থাৎ প্রায় 40 বছর ধরে তৈরি হয়েছিল। 1886 সালে হলকার বংশের শাসক মহারাজা
দ্বিতীয় তুকোজিরাও হলকারের আমলে এই প্রাসাদের নির্মাণের কাজ শুরু হয়। তারপর মহারাজা শিবাজিরাও হলকার এই প্রাসাদ নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যান। অবশেষে 1921 থেকে 1926 সালের মধ্যে মহারাজা তৃতীয় তুকোজিরাও হলকারের শাসনকালে এই প্রাসাদের চূড়ান্ত রূপটি সম্পূর্ণ হয়। হলকার রাজপরিবার 1978 সাল পর্যন্ত এই প্রাসাদটিকে তাদের প্রধান বাসস্থান হিসাবে ব্যবহার করেছিলেন। তৃতীয় তুকোজিরাওয়ের মৃত্যুর পর তার নাতনি উষা রাজে একটি ট্রাস্ট গঠন করে এর দেখভাল করেন। পরবর্তীতে মধ্যপ্রদেশ সরকার এটির অধিগ্রহণ করেন এবং বর্তমানে এটি একটি সংরক্ষিত ঐতিহাসিক জাদুঘর। লালবাগ প্রাসাদের নকশা মূলত ইটালিয়ান রেনেসাঁ রিভাইভাল স্টাইলে এবং ফরাসি বারোক স্থাপত্য শৈলীর দ্বারা ব্যাপকভাবে অনুপ্রাণিত। ফ্রান্সের বিখ্যাত প্যালেস অফ ভার্সাইয়ের আদলে এর অভ্যন্তরীণ অংশ গড়ে তোলা হয়েছে। এই প্রাসাদের মূল প্রবেশদ্বার লন্ডনের বাকিংহাম প্যালেসের প্রধান গেটের হুবহু প্রতিরূপ। এটি ইংল্যান্ড থেকে কাস্ট আয়রনে তৈরি করে জাহাজে করে ভারতে আনা হয়েছিল। এই গেটটিতে হলকার রাজবংশের রাজকীয় প্রতীক উৎকীর্ণ রয়েছে। প্রাসাদের বলরুমের কাঠের মেঝেটি স্প্রিংয়ের ওপর তৈরি করা। নাচ করার সময় বাউন্স বা দোল দেওয়ার জন্য সেই যুগে এই বিশেষ প্রযুক্তির ব্যবহার করা হয়েছিল। প্রাসাদে রান্নাঘর থেকে ডাইনিং হলে গরম খাবার পৌঁছে দেওয়ার জন্য সেই সময় আধুনিক লিফট বা এলিভেটর বসানো হয়েছিল। প্রাসাদের সিলিং বা ছাদে রয়েছে বিশাল আকৃতির বেলজিয়ান কাঁচের ঝাড়বাতি এবং মেঝেতে বেছানো রয়েছে মূল্যবান পার্সিয়ান কার্পেট। প্রাসাদের নিচতলাটা এখন একটি জাদুঘর, যেখানে হলকার রাজাদের ব্যবহৃত রাজকীয় আসবাবপত্র, ভাস্কর্য এবং অস্ত্র প্রদর্শিত হয়। উপরের তলায় মোগল আমল ও হলকার আমলের প্রাচীন স্বর্ণ ও রূপো মুদ্রার এক বিশাল সংগ্রহ রয়েছে। একসময় এই প্রাসাদের চারপাশে প্রায় 76 একর জুড়ে বিস্তৃত অঞ্চলের মধ্যে ভারতের অন্যতম সেরা ও সুন্দর গোলাপ বাগান ছিল। প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে এই লালবাগ প্যালেস। এই প্রাসাদ পর্যটকদের জন্য বন্ধ থাকে সোমবার এবং যে কোনো সরকারি ছুটির দিন। লালবাগ প্যালেসের প্রবেশদ্বারের আগে রয়েছে একটা টিকিট কাউন্টার। সেই টিকিট কাউন্টার থেকে 20 টাকার মূল্যে আপনারা টিকিট কেটে প্রবেশ করতে পারেন এই প্রাসাদের অন্দরমহলে। ভারতীয় নাগরিকদের জন্য এই প্রাসাদের টিকিট মূল্য মাত্র 20 টাকা এবং বিদেশি নাগরিকদের জন্য এর টিকিট মূল্য 400 টাকা। লালবাগ প্রাসাদের রাজকীয় পরিবেশের কারণে এখানে একাধিক বলিউড সিনেমা যেমন কলঙ্ক এবং সিং সাব দ্য গ্রেটের ছবির শুটিং করা হয়েছে। ইন্দোরের বিখ্যাত এই লালবাগ প্যালেস ট্যুরিস্ট স্পট হিসাবে সত্যিই অপূর্ব। আগামী দিনে আপনারাও যদি কখনো ইন্দোর আসেন, অবশ্যই তাহলে হলকার রাজবংশের তৈরি করা এই লালবাগ প্যালেস এসে দেখে যাবেন। রাজকীয় লালবাগ প্যালেস দেখা আমাদের সম্পূর্ণ হলো। লাঞ্চ করে এখন আমরা চলে যাব আমাদের নেক্সট ট্যুরিস্ট স্পট কৃষ্ণাপুরা ছত্তিশে। ফিরে আসছি কিছুক্ষণ পর আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তিথিস ট্রাভেল জার্নাল এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে।